রামায়ণ ক্ষেত্রে একটি অদ্ভুত ঘটনা, যেটা বাস্তবের সাথে কতটা মিল খাবে সেটা হয়তো আমাদের বাস্তবটা কখনো কখনো জীবনে হয়তো দুর্দশার ছায়া নেমে পড়ে। আর সেক্ষেত্রে কখনো জয়ীর পথ হাঁটতে গেলে বিফল হয়ে যায়। কারণ ভগবান রামের ক্ষেত্রেও তিনি তো মনুষ্য জন্মে এসেছিলেন, তাহলে তার ক্ষেত্রে রাবণের তীর খোঁজা কঠিন এসে গেলেন। কারণ রাবণ সেটির গোপনভাবেই কোনো জায়গায় রেখেছিলেন, সেটা তার সুরক্ষা কবচ, তিনি সামলে রেখেছিলেন। তাহলে অন্যায়ের পথে যদি দারুদ্ধ হতে হয়, সেক্ষেত্রে ভগবান রামকে নিয়ে লড়াই করাটা হয়তো এই সমাজে যায় না। খেতে একটা সময় বাংলার মাঝে 2013 সাল, সেক্ষেত্রে একটি প্রশাসন, যেটা ডোমজুর অঞ্চল, তিনি একটি বড় অদ্ভুত লিখে কোর্টকে রিলিফ করলেন। সেটা হচ্ছে কি, তিনি যে ল্যান্ডটি লিখলেন সেখানে কোর্ট সেটাকে হয়তো নিরুপায় হয়ে সেটাকে কোর্ট হয়তো সমর্থন করছেন হয়তো। তাহলে যিনি চুরি করছে তিনি তো পাপের ঘোড়া ভরাচ্ছে, আর সেই তাতে এই রাজ্যের প্রশাসন তারা সমর্থন হয়ে কোর্টকে পাঠালেন। বড় সংবিধানের একটা ইতিহাস এটা জীবনে কেটেছিলেন। তাহলে কোর্ট সে নিরুপায় হয়ে হয়তো লড়াই করছেন, কারণ দুপক্ষের অর্থ পাবে। সেক্ষেত্রে কোর্টের দ্বারস্থ যখন গেলাম, দেখলাম বহু কিছু অদ্ভুত, যেন এই কোর্টের দরজা আছে, তাহলে এই কোর্টের দরজায় হয়তো বহু মানুষ যায়। আর সেক্ষেত্রে আমি পালা নিয়ে এসেছি যে হয়তো পাপ কর্মর দাগ এই প্রশাসন লাগিয়েছে। তাহলে আইনের পথটা লড়াই করার মতন আমার কাছে কোনো জায়গা নেই, কারণ হাতে অর্থ নেই। আর সংবিধানে যাদের কাছেই যাব তাদের তো অর্থ দিতে হবে, তারা অর্থ নাইলে তো আইনজীবী তিনি কিন্তু অর্থ নালে কোনো ব্যাখ্যাই বলবে না। তাতে যদি নিজের রিলেটিভ হয়, তিনি কিন্তু মুখ ফিরিয়ে নেবে। এটা আমার জীবনে ঘটেছে, কারণ আমার নিজস্ব আত্মীয় প্রতিবেশী কেউ আছে, সেক্ষেত্রে তারা মুখ ঘুরিয়ে নেবে, কারণ অর্থ চাই, ফিটা তাদের আগে চাই, তারপরে আপনাকে লজিকের ব্যাখ্যা বলবেন। তাহলে এবার লড়াই করার মতন অস্ত্র কোথায় লোকানো আছে? যদি দেখবেন রামায়ণের ক্ষেত্রে একটা অদ্ভুত, সেক্ষেত্রে রাম তপস্যার মাঝে জেনে গেলেন যে রাবণের অস্ত্র কোথা আছে। সেক্ষেত্রে অস্ত্র ঢুঁড়তে গেলে লড়াই করতে হবে স্থানের মাঝে। রাত গড়িয়ে যাচ্ছে, হয়তো শুভ সকাল কোর্টের দরজা গেলাম, আর যখন রাত গড়িয়ে আসছে নিদ্রা নেই, কারণ নিদ্রা নেই, যিনি আইনজীবী যারা তারা হয়তো অর্থ দিতে হবে, তাহলে সেই অর্থ আমার হাতে নেই, আর আমি নিরুপায়। কারণ কোর্টের কাছে পাপ ভিত্তি, সেটা তো তারা আইনজীবীর কাছে পাঠিয়ে দিয়েছে প্রশাসন। তাহলে এবার লড়াইটা সংবিধান আইনে হয়তো হবে, কিন্তু তার লজিকটা কোথায় আছে? যে লজিকটার মাঝে আশপাশ থেকে একটি কাগজ, সেটা স্থানে আমি শুভ ভোর 5টা বাজলেন, সেটিকে লড়াই করে, কারণ যেভাবে কলে কৌশলে সেই তীরটি আমার হাতে নিয়ে নিলাম। কারণ যেটা প্রশাসন লিখলেন 8 ফুট আছে 5 ফুট, তাহলে প্রশাসন পৈতৃক সম্পত্তি তার হয়তো হবে, আর প্রশাসন সেটাকে নির্বিচারে কোর্টের দ্বারস্থ করে দিলেন। কারণ এটা সংবিধানে এরা প্রশাসন, তাহলে এরা এই ধরনের কাজগুলো সমাজে করে বসে। তাহলে এদেরকে পাপ ভিত্তির মাঝে কোথায় লড়াই করা যাবে? সংবিধানে ছোটার মতন আমার শারীরিক দেহ নয়, কিন্তু যতটা সময় হয়তো সংবিধানে কাটিয়েছি তাতে বহু কিছু বুঝেছি। হয়তো জেয়ের মধ্যে জড়া ব্যাধি আছে, কিন্তু লড়াইটা এমনভাবেই এগিয়ে আসতে হবে যাতে বিফলের পর বিফল হাঁটবে। তো তিনি হয়তো যে যার সাথে লড়াইটি হচ্ছে তিনি অর্থনীতিবিদ, এবং তিনি আইন অমান্য করে প্রশাসনকে বেশ কিছু অর্থ দিলেন। আর প্রশাসন অর্থের লোভ লালসায় সে করণীয় কাজগুলো যুক্তহীন করে যাচ্ছে একটা ধর্মীয় মানুষকে।
কারণ প্রশাসন এলেন বটে, শুভ সকাল হলেন, তার আগে তিনি বাসস্থানে এলেন। আমি সেবাটা সেরে দাঁড়ালাম, আমাকে আমার দলিল চাইলেন। ভালো অদ্ভুত, তিনি দুটি পক্ষের নয়, আমার চাই। কারণ এটা তাদেরকে অর্থ দেওয়া হয়েছে প্রশাসন, তাহলে তিনি একটা প্রশাসন, তার নির্বিচার করা এটা আমার যায় না। কিন্তু তিনি যে কর্মের কাজটা করেছে সেটাতে ফল পেয়েছে, কারণ সে ধর্মের স্থানে এসে অন্যায় করেছে, যেটা পাপ ভিত্তি। সে ইসলামেরই হোক আর সনাতনী হোক, মন্দির মসজিদ ধর্মের জায়গা, সেখানে গিয়ে যে কোন সা পুণ্যের কাজ করছে। তাহলে এবার সিবিআই দপ্তর, সেখানে আমার ব্যাখ্যা দেওয়া যায় না, তবে আমায় বস্ত্র ধারণ করতেই হবে, এটা লড়াই, শেষ লড়াই। তখন ভবানী ভবন দপ্তর, সেখানে এক অফিসারের নামে 4 তলায় উঠলাম। উঠে নিরুপায় হয়ে, কারণ তিনি এ করণীয় কাজ করবেন না, নিরুপায় হয়ে আমি নিচের স্তরে এলাম। কয়েকটি সিবিআই, একটি অডিও আমি নিয়ে গেলাম, কয়েকটি সিবিআই অডিওটা শুনে তিনি বলতে লাগলেন যে আপনি কোথা থেকে আসছেন। ব্যাখ্যা দিলাম এটা ধর্মস্থান থেকে এ লড়াইটি। তিনি অডিওটা পুরো শুনলেন, শোনার পর ওনার আত্মবিশ্বাস লাগলেন। সেক্ষেত্রে উনি বললেন, আপনি এসপির কাছে আপনি কবে আসবেন বলুন, আমরা এসপির কাছে বসিয়ে দেবো। আর যে অফিসার ইনচার্জ আপনার পক্ষে একটি দাগ কোর্টের মাঝে পাঠিয়েছে, তাহলে তার নির্বিচার আমরা করব। সেক্ষেত্রে তারা জয়ীর পথ আমাকে দেখিয়েছিলেন বটে, তবে আপনি যান, আপনি প্রশাসনকে চার্জ করুন। যখন আমি থানায় এলাম, দমজুত থানায়, তখন সন্ধ্যে 6টা বাজে। নাম মির্জা অফিসার, তিনি যখন ব্যাখ্যা করলাম সেটি দান দেবো, তিনি পাবে পাপের ঘোড়া, আর যিনি চুরি করবে পুণ্যের ঘোড়া। সংবিধানের যদি সমস্ত কিছু আপনাদের কাছে থাকে, তাহলে এটা সমাজের দুর্ভাগ্য। এটা কি, এই কাগজটি কি, এটাকে অমান্য আপনারা করেছেন কোর্টের কাছে, তাহলে দারিদ্র করেছেন কোর্টের কাছে। উনি ব্যাখ্যা বললেন, জানেন আমি কে আছি? আমি ব্যাখ্যা বললাম, আপনি অফিসার ইনচার্জ, আজ এখানে আছেন, কাল অন্য জায়গায়। তবে অর্থের লালসায় যে কাজটি করেছেন, তাতে মনে হয় মন্দির মসজিদ ধর্মের জায়গা, সেখানে গিয়ে কোনো পুণ্যের কাজ করেননি। আর সংবিধানের যদি সমস্ত কিছু আপনাদের কাছে থাকে, তাহলে সাধারণ মানুষের দুর্ভাগ্য এটা বাংলায়। কারণ দেখবেন আজকে প্রশাসনগুলো, তারা অর্থের মাঝে লোভ লালসায় সাধারণ মধ্যবিত্তগুলোকে তারা কেসের দারোদ্য করে। আজকে কেসটা বাংলার মাঝে অত্যন্ত আকারে বেড়ে গেছে, কারণ 2013 সাল, সেক্ষেত্রে যা দেখেছি তা হয়তো অতি দারিদ্রতার মাঝে দেখেছি। কারণ দুঃসময় হয়তো নেমে এসেছিল, হয়তো পথের দারিদ্র হয়েছে বটে, কিন্তু লড়াই করার মতন এই প্রশাসনের কাছে আমার জায়গা নয়। আর যে ধর্মস্থানটা, তার কিছু দলিলের মধ্যে কিছু ভুলটুটি নিশ্চয়ই আছে, সেটা আমি আসবো। কারণ 1951 সাল মোজায়, তাতে কিছু ভুলটুটি আছে, আর সেটা আমি হয়তো দানপত্র করে ছেড়ে দিলাম। সেক্ষেত্রে তিনি দখল করছেন, আর যখন আমি তাকে বেগ ফুটে কিছু বলতে গেলাম, তিনি প্রশাসনের দারোদ্য করে দিলেন। বাহ, তার হাতে অর্থ আছে, আর তিনি আমাকে আইনের গোড়ায় পাঠিয়ে দেবেন, আর প্রশাসন নির্বিচারে কোর্টের দরজায় পাঠিয়ে দেয়। এটা যদি সমাজে হয়ে থাকে, তাহলে এই সমাজের মানুষের দুর্ভাগ্য কোথায় নেমে আসছে? কারণ তার দলিলে থাকবে 5 ফুট, আর কোর্টকে প্রশাসন রিপোর্ট দেবে 8 ফুট। বাহ, সাধারণ দুর্ভাগ্য এটা। তিনি বাইরে ল্যান্ড, তিনি বাসস্থান করছে, বাসস্থান সেক্ষেত্রে সুখের ছায়া, তাহলে সেই জায়গায় দুঃখের ছায়া নামবে, সেটা ধর্মস্থান থেকে সে ব্যাখ্যা করা যায় না। কিন্তু দেখবেন বহু সম্পত্তিকালে আজকে চুরি চামারি করে বাসস্থান করে, আর আজকে আইনের পথে হয়তো কেউ জয়ী হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে দেখবেন পাপ, সেটা বাপকে ছাড়ে না, কারণ পাপ ঈশ্বর
হয়তো সৎকর্ম নিয়ে এটা কলির রাজ্যে, তাহলে পাপভিত্তি এই সমাজের লড়াইগুলো আমাকে চালাতে হবে, কারণ নিরুপায় হয়ে লড়াই করতে হবে। ধর্মের মাঝে যদি এসেছি, তাহলে ধর্মস্থান থেকে এই বাংলাকে কিছু শিক্ষা দিয়ে যাব। হয়তো আমি কিতাব পড়িনি, অন্তরে যতটুকুন লাগলো ততটুকুন বাংলার মাঝে লড়াই করলাম। আজ আছি, কাল হয়তো চলে যাব, কিন্তু এই সমাজে যা দেখেছি তা হয়তো সমাজ ভেঙে পড়েছে। আর ধর্ম ধর্ম করে ঘণ্টা বাজছে, এ ধর্ম তো জাগবে না, কারণ সমাজে গান গেয়েও জাগবে না। আর পুজো পাঠ, সেক্ষেত্রে আজকে নেতারা নামে পড়েছে, আর ধর্মস্থানও তো একটা পুজো পাঠে ব্যবসায় করে ফেলেছে, আর ধর্মের পূজারীগুলোও ব্যবসা করে পড়েছে। তাহলে এই ধর্মের মাঝে লড়াই করতে গেলে আজ ইন্টারনেটের যুগ, তাতে ওই ইতিহাস হয়তো রেখে যাব, তাতে সমাজ গ্রহণ করুক না করুক, সেতে আমার যায় কিছু আছে না। তাই বিশ্রাম নবমা বহু রাত গড়িয়ে গেছে, কিন্তু এই বাংলার মাঝে যতটা শোভা এসেছি বা তা হয়তো দারিদ্রতার দুঃখের মাঝে কেটেছে। তাই আজ আছি, কাল চরণে নিস। কারণ অস্ত্র খুঁজতে গেলে তাতে নিরুপায় হয়ে লড়াই হয়তো করে গেছি, হয়তো অস্ত্র আজও পড়ে আছে। কারণ রাবণ তিনি হয়তো এসেছিলেন ব্রহ্মাণ্ডর মাঝে, আর রাম এসেছিলেন ব্রহ্মাণ্ডর মাঝে। আজ যদি লড়াই করার মতন এই সমাজে আসি, তাহলে সেক্ষেত্রে সবাই ক্ষেত্রে রামায়ণ হয়েছিলেন, সৃষ্টি রামচন্দ্র কিছু দেখিয়ে গেলেন। আজকে সমাজে ভেঙে পড়েছে, উন্মাদ হয়ে পড়েছে, আর ধর্মের নামে ব্যবসা পরিণত হয়ে গেছে। সমাজে বাংলার মাঝে দেখব অর্থের পূজারি নেমে পড়েছে, কারণ এক একটা অর্থনীতিবিদ এই বাংলার মাঝে সাধারণ মধ্যবিত্তকে লুটে যাচ্ছে। আর বাংলার ধর্ম জাগছে, এতে ধর্ম জাগে না, কারণ গান গেয়েও জাগবে না, আর ঘন্টা বাজছে। আজকে আগে পুরোহিতরা ঘন্টা বাজাতো, আজকে দেখবেন সে মহিলাও ঘন্টা বাজাচ্ছে, আর পরেই তো হয়তো অর্থের জন্যে ঘন্টা। যাই হোক, জয় গুরু, জয় মাই।